ভূতের গল্পের আসরে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজন কবি ও সাহিত্যিক রীতা পাল রচিত বোরখা বুড়ির রহস্য। জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মের ছুটি। পড়াশোনা ভালো লাগে না। বই খুললেই গা হাত পা ঘামে ভিজে জবজবে হয়ে ওঠে। একটু হাওয়া নেই, যেন দম আটকে দেওয়া গরম। সন্ধ্যার একটু আগেই বের হব ভাবছি, একটু পার্কে হাওয়া খেতে। এমন সময় আমার বন্ধু রতন এসে হাজির। কি খবর রে? শোন, এই গরমে পড়া তো ডকে উঠেছে, চল কোথাও ঠান্ডা হলে গিয়ে সিনেমা দেখে আসি। তা মন্দ হয় না, তবে বাবা জানলে বকবে। বাবাকে বলবি কেন? বলবি বেড়াতে যাচ্ছি পার্কে, দুজনে ঠিক 9টায় ফিরবো। 6টার শো শুরু হতে এখন অনেক দেরি। তবে চল, জামা কাপড় পরে নেই। মাকে বলে 4 আনা পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে কিছু দূরে আমাদের বাড়ি। আমরা ডিপো থেকে ধর্মতলাগামী ট্রামে উঠে বসবো ভাবলাম, কিন্তু ডিপোয় ট্রাম নেই একটাও, হয়তো আসতে দেরি হবে। দুজনে দাঁড়িয়ে আছি, এমন সময় কালো রঙের বোরখা পরা কঙ্কালসার এক বুড়ি এসে হাত পেতে দাঁড়ালো। বোরখা থাকলেও মুখটা সামান্য খোলা। তার চোখের দিকে তাকালেই যেন হাত পা বিশ্রী একটা অনুভূতিতে শিরশির করে ওঠে। চোখের দৃষ্টি কেমন যেন ফ্যাকাশে মরা পাঠার চোখের মতো, যেন হাতটুকু বের করে আছে, তাও যেন কঙ্কাল সার। একটু সামনে যেন ঝুঁকে আছে বুড়িটা। আমি বললাম, পয়সা নেই বাবা, অন্যদিকে দেখো গে। বুড়িটা কিছু বলল না। রতন বলল, বুড়িটা গরমে কেমন ধুকছে দেখছিস? ওকে আমাদের সঙ্গে ঠান্ডা সিনেমা হলে নিয়ে গেলে ভালো হতো। পয়সা তো নেই, আর ওকে সেখানে ঢুকতেও দেবে না। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলাম। ট্রাম প্রায় ফাঁকা। ডিপো থেকে ছাড়া মাত্র 2-3 জন যাত্রী উঠল। টিপ টিপ করে ট্রাম চলল, পথ যেন আর ফুরোয় না। অনেকক্ষণ পর আমরা এসে গেলাম ধর্মতলায়। অনেক কষ্টে এলিট সিনেমাতে 2টো টিকিট পেলাম। টিকিট কেটে দু বন্ধু হলের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় দুজনে যেন বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম। দেখি সেই বুড়িটা হলের সামনে তেমনই বোরখা পরা আমাদের সামনে এসে হাত পেতে দাঁড়ালো। রতন বলল, এ এলো কি করে? আমিও ভাবছিলাম ঠিক তাই। এই সাহেবী সিনেমা হলে এত লোকজন, সাহেব মেম সাহেবদের মধ্যে তাকে বেখাপ্পা দেখাচ্ছিল। কিন্তু ওকে তো কেউ তাড়িয়েও দিচ্ছে না, অথচ এখানে তো ভিখারি কোনো দিন দেখিনি। আমি বললাম, ট্রামে চেপে এসেছে। বোরখা পরা বুড়ি তেমনি হাত বের করে দাঁড়িয়ে আছে, মুখটা খোলা, একটুও নড়ছে না, অথচ কেউ তাকে কিছু বলছেও না। এত লোকজন, কেউ তাকে লক্ষ্য করছে না। আশ্চর্য। যা হোক, গেটের টিকিট দিয়ে ভেতরে গেলাম, কিন্তু মাথার মধ্যে বুড়িটার কথাই ঘুরতে লাগলো। রতনকে বললাম, এই সেই বুড়ি তো? হ্যাঁ হ্যাঁ সেই, তবে কলকাতায় কত ভিখারি আছে ঠিক বোঝা যায় না। তা বটে, কিন্তু একেবারে একরকম। হলে লোক খুব বেশি হয়নি, বইটা অনেক দিন চলছে বোধহয়। একটু পরেই হলের আলো নিভে গেল। ট্রেলার শুরু হলো, তারপর বই শুরু হলো একটু পরে। অনেকক্ষণ এক মনে বই দেখছি। হঠাৎ এক সময় নজরে পড়ল সামনের সারির চেয়ারগুলোর দিকে। সঙ্গে সঙ্গে যেন আঁতকে উঠলাম। আধো অন্ধকারে দেখা গেল সামনের একটা খালি চেয়ারে সেই বোরখা পরা বুড়িটা কোত্থেকে এসে বসে আছে। স্পষ্ট দেখলাম সেই বুড়িটা, হাতটা তেমনই বের করা। আমি রতনকে ঠেলা দিলাম, বললাম, দেখ, ওই দেখ। কি রে? বলে সে তাকিয়ে বিস্ময়ে একেবারে স্তব্ধ হয়ে গেল। কিন্তু আশ্চর্য, তার পাশে যারা বসে আছে তারা কেউ যেন তাকে দেখতেই পাচ্ছে না। দেখলে কি তার পাশে বোরখা পরা বুড়িটাকে বসতে দেয়? ভাবলাম, হয়তো চোখের ভুল, না হয় ভাবতে ভাবতে মাথা হয়তো গরম হয়ে গেছে। কিন্তু তা নয়, ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে সে বসে আছে। রতনও দেখছে। সিনেমার ঠান্ডা হলও যেন মহা গরম বলে বোধ হতে লাগলো। রতন বলল, আর না, চল। আমিও সেই কথাই ভাবছিলাম। দুজনে ছুটতে ছুটতে ট্রামে উঠে বসলাম। তখনই সোজা ট্রাম ছুটল বাড়ির দিকে। বাড়ির সামনে না নেমে আগের স্টপেজে নেমে পড়লাম। তারপর দুজনে বিদায় নিয়ে যে যার বাড়ি চলে গেলাম।
রাতের বেলা খেতে বসলে মা বললেন আজ বিকেলে একটা বোরখা পরা ভিখারি আমাদের বাড়ি থেকে একটু দূরে মরে পড়েছিল, বোধহয় খেতে পায়নি, কেউ নিতেও আসেনি। সন্ধ্যার পর দেখি কর্পোরেশনের লোকজন এসে তাকে নিয়ে গেল গাড়ি করে, বোধহয় পুঁতে ফেলবে। আমি বললাম, কখন বলো তো মা? সে তুই বের হলি সন্ধ্যায়, তার ঠিক পরেই পরোটা নিয়ে গেছে, কি বিশ্রী দেখতে। আমার শরীরটা কেমন করে উঠল, খাওয়া শেষ না করেই উঠে পড়লাম। মা বলল, খেলি না? আমার খিদে নেই মা। সে কি, কি হলো তোর? কিছু না। এতক্ষণে বুঝলাম আমরা দুজনে ছাড়া কেউই সিনেমা হলে বুড়িটাকে দেখেনি, কারণ ওটা হলো বোরখা পরা বুড়ির প্রেতাত্মা।